বিশ্বাসঘাতকরা কখনোই ভালো অবস্থায় থাকে না। সাময়িকভাবে আত্মপ্রমাদ গুনতে পারে, চূড়ান্তভাবে তাদের পরিণতি খুবই করুণ হয়। এটা ইতিহাসের বিশ্লেষণে দেখা গেছে। যারা যারা খুব বিশ্বাসী হয়ে ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয় তাদেরকেই কিন্তু বিশ্বাসঘাতক বলা হয়। তো একজনার বিশ্বাস অর্জন করে তার সঙ্গে ঘাতকতা করা ব্যক্তিরা ইতিহাস পর্যালোচনায় বলে কোনোদিন ভালো থাকেনি। তবে এই বিশ্বাসঘাতকতার কারণে যে ক্ষতিটি হয়ে যায় সে ক্ষতি অনেক সময় আর পূরণ করা যায় না। যাদের পক্ষ অবলম্বন করে বিশ্বাসীরা ঘাতকের ভূমিকা অবতীর্ণ হয় তারাও কিন্তু তাকে আর বিশ্বাস করে না। তারা মনে করে তুমি যার বিশ্বাসী ছিলা তার সঙ্গেই তুমি এই অবিশ্বাসীর কাজটা করেছ, তুমি আমার সঙ্গেও তো নিশ্চয়ই একই কাজ করতে পারো। এ কারণে সেই মোগল সাম্রাজ্য, আরব সাম্রাজ্য সহ ভারত উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ রয়েছে তা পর্যালোচনা করে দেখা গেছে বিশ্বাসঘাতকরা কখনো ভালো থাকেনি। সেটা রাজনীতিতে, ব্যক্তিগত, সামাজিক জীবনে যে যেখানেই থাকুক না কেন। তবে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্বে বসানো বা উপযুক্ত সম্পর্ক স্থাপনে ব্যর্থ হলে সেটা রাজনীতি, প্রশাসন, সমাজ, ব্যক্তিগত পর্যায়ে যেখানেই হোক, সঠিক সিদ্ধান্ত না নেওয়া হলে তার যে খেসারত দিতে হয়, তার যে মাসুল দিতে হয়, সেই মাসুল কিন্তু অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অবিশ্বস্তরা কখনোই ভালো থাকে না, কিন্তু যে ক্ষতি করে যায় সে ক্ষতি অপূরণীয় হয়। এটাই তো বাস্তবতা। আপনাদের অভিজ্ঞতা কি বলে? আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই দিনটি মনে রাখবেন। আমি কোনো ভবিষ্যৎ জানতা নই, তবে আমার ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষণ, অভিজ্ঞতা যা বলে তার আলোকে আজ কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশ কি ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? সেটাই আজ রাজনৈতিক বিশ্লেষক সহ যারা দূরদৃষ্টি নিয়ে বাংলাদেশকে পর্যালোচনা করেন, স্টাডি করেন, তাদের অভিমত যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। 2024 সালের 5 অগস্ট নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে যারা ভেবেছিলেন বাংলাদেশে স্বর্গদূত নেমে আসবে, সুখের নহর বইয়ে দেবে, শেখ হাসিনার পরিবর্তে নতুন বাংলাদেশ উপহার দেবেন, সেখানে কোনো দুঃখ, কষ্ট, বেদনা, বৈষম্য থাকবে না, অভাব অনটন থাকবে না, এমন স্বপ্নের ফুলঝুরি যারা ছড়িয়ে দিয়েছিলেন তাদের সমস্ত এই স্বপ্ন দেখানো যে বিভ্রান্তিকর ছিল, ভুল ছিল, উদ্দেশ্যমূলক ছিল, প্রতারণা ছিল, সেটা আজ প্রতিষ্ঠিত। নতুন করে যে অধ্যায়ের মুখোমুখি এখন বাংলাদেশ, সেটা নিয়ে আজ কথা বলছি। বিএনপির এক সময়ের সহযোগী জামাত ইসলাম আরো 6টি দল নিয়ে, অর্থাৎ 7টি দল নিয়ে রাস্তায় নেমেছে এবং তাদের চ্যালেঞ্জ ডক্টর ইউনূসকে না, তাদের চ্যালেঞ্জ বিএনপিকে। তারা চান পিআর পদ্ধতিতে, অর্থাৎ সংখ্যা অনুপাতে জাতীয় সংসদ সদস্য নির্ধারণ করতে হবে। আর বিএনপি বলেন না, সাধারণ যে প্রক্রিয়ায় ভোট হয় সেই প্রক্রিয়ায় ভোট হতে হবে।
এর সঙ্গে ওই যে ইসলামিক দলগুলো, ইসলাম নামধারী দলগুলো, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং আরো 5টি, মোট 7টি সংগঠন নেমেছে। এখানে আরো 5টি সংগঠন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার কথা ছিল, হয়তো তারাও নেমে যেতে পারে। তাহলে বিএনপি এখন কি করবে? বিবিসি বাংলার একটা ইন্টারভিউতে বিএনপি নেতারা বলেছেন তারা কোনোভাবেই এই পিআর নামক পদ্ধতির সঙ্গে একমত না। আর জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি হুমকি দিয়ে বলেছেন যারা এই পিআর পদ্ধতিতে বিশ্বাস করবে না তাদের পরিণতি, আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেছেন তাদের পরিণতি সেরকমই হবে। অর্থাৎ কড়াকড়ি বিএনপিকে হুমকি দিয়েছেন। আবার ছোট ছোট দল তারা এখন অনিশ্চয়তায় হাবুডাবু খাচ্ছে। যেসব দলগুলো প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে রাতে টেলিভিশন টক শোতে অনেক উচ্চবাচ্য করতেন শেখ হাসিনার বিরুদ্ধে, তারা এখন একুল ওকুল দকুল হারানো অবস্থা। তারা কোনো ভবিষ্যৎ দেখছেন না তাদের দলের জন্য বা তাদের রাজনীতির জন্য। তাহলে কি হতে যাচ্ছে? জামাত ইসলামী মনে করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে যে তারা ইসলামী ধাঁচের আন্দোলনের মধ্য থেকে তারা সরকার গঠন করতে পারবে। সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিতে লুটপাট করা, স্বৈরাচার, ঘাট দখল করা, গরুর হাট দখল করা, গ্রামগঞ্জে মব সৃষ্টি করা বিএনপিকে তাদের আদৌ কোনো প্রয়োজন নেই। আর বিএনপির ধারণা হয়েছিল যে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পরে তারাই তো প্রধান দল, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করারও তো আর কেউ নাই। আর জামাত তো তাদের সঙ্গে থাকে, জামাতকে সিটে ফোটা কিছু শেয়ার দিলেই যথেষ্ট হয়ে যাবে, আর ছোটখাটো দলকে 1-2 আসন দিলে হয়ে যাবে। কিন্তু জামাতের এই বর্তমান কর্মসূচিতে বিএনপির কি স্বপ্নভঙ্গ হচ্ছে, নাকি এখনো বিএনপি মনে করে যে জামাত শেষ পর্যন্ত তাদের সঙ্গেই থাকবে? বিএনপির একাধিক নেতার সঙ্গে আমি কথা বলেছি, তারা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না। তারা তাকিয়ে আছেন লন্ডনের দিকে। লন্ডন থেকেও কোনো চূড়ান্ত বার্তা যাচ্ছে না। আর জামাত এতটা আত্মবিশ্বাসী, তারা মনে করে বিএনপির আদৌ কোনো প্রয়োজন নাই। বিএনপি এতটা ইমেজ সংকটে আছে, তাদের অতীত এমন যে কোনোভাবেই তাদেরকে আর মানুষ পছন্দ করবে না, বরং একটা স্বচ্ছ সৎ রাজনীতি, এটার কারণে বিএনপি পরিবর্তে জামাত এবং জামাতের নেতৃত্বাধীন জোটকেই মানুষ ভোট দেবে। বিএনপি তো ছেড়ে দেওয়ার কথা না। তাহলে কি রাজপথে বিএনপিও তাদের মোকাবেলা করবে? যেহেতু আলোচনা টেবিল ত্যাগ করে বা আলোচনা টেবিলের পাশাপাশি রাস্তায় নেমে গেছে জামাত ইসলামী এবং তাদের সহযোগী অন্যান্য দলগুলি, এবং সেখানে তাদের যে বক্তব্য খুব ভয়াবহ হুঙ্কারজনক বক্তব্য, এই বক্তব্যকে কিভাবে মোকাবেলা করবে বিএনপি? বিশ্ববিদ্যালয়ের 2টি ছাত্র সংসদ নির্বাচনে বেশ হতাশায় বিএনপির যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়। এই অবস্থায় বিএনপিকে জামাত এবং তার সহযোগীদের মোকাবেলা করতে রাস্তায় না নামা ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে রাস্তায় নেমে কি হবে? সংঘাতের মুখোমুখি। সেই সংঘাতে যে মারমুখী জঙ্গি স্টাইলের ইসলামী জোটগুলি, তাদের সঙ্গে কতটা কুলিয়ে উঠতে পারবেন বিএনপি? গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই পরিস্থিতি এখন বিস্তার লাভ করছে। যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটে যাওয়া, আন্দোলনের নামে সরাসরি মারমুখী অবস্থাটা চূড়ান্তভাবে সংঘাতে পরিণত হবে, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এবং তারা তাদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডকে পর্যালোচনা করে এই ধারণার কথা বলেছেন। এদিকে ইউনূস বিএনপি, জামাত, এনসিপির 3 নেতাকে বডিগার্ড অথবা পাহারাদার হিসাবে বা নিজেকে আত্মরক্ষার জন্য নিউ ইয়র্ক সফরের সঙ্গী করেছেন। সেটা নিয়ে হাস্যরসিকতা হচ্ছে যে গ্যালারিতে বসে ফুটবলের খেলা দেখার মতো এই 3 দলের 3 নেতা এবং এক দলের আরো একজন, এরা ইউনূসের সঙ্গে, ইউনূসের কর্মচারীর মতো তার সফর সঙ্গী হয়ে যাওয়াটাকে হাস্যকর মনে করছে। ছাত্র দলের একজন সাবেক নেতা, গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ছিলেন, তিনি বলছেন এটা কি আমাদের দল ন্যূনতম বোঝে না যে আমরা ইউনূসের চামচা হয়ে, ইউনূসের সফর সঙ্গী হয়ে যাব? আমাদের স্ট্যাটাসটা কোথায় চলে গেল? এনসিপির
অসুস্থ নেতা, তিনি বলছেন আমরা ইউনূসকে পাহারা দিচ্ছি, কারণ ইউনূস আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না পারে, আমরাই তো তাকে বসিয়েছি। জামাতের এক নেতা বলেছেন আমাদের কৌশলগত কারণেই আমরা ইউনূসকে আর কোথাও আলাদা কোনো কর্মসূচিতে যেতে দেব না। তাহলে কেউ কাউকে বিশ্বাস করছেন না। আর দেশের অভ্যন্তরে থাকা ছোট ছোট দল যারা টকশো, প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান করেন, তাদের নাকি এখন আর ডাকাডাকি হচ্ছে না। তারা ইউনূসের আগমনকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে একটা মহান ব্যক্তি আসছে, দেশকে একেবারে সয়লাভ করে দেবে, দেশকে সোনার রাষ্ট্রে কায়েম করে দেবে, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর করে দেবে, এমন লম্বা লম্বা কথা বলছিলেন। তারাই এখন বলছেন যে একটা ভণ্ড, একটা প্রতারক, একটা স্বার্থান্বেষী লোক। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি ক্ষমতায় যাবার জন্য এত ব্যাকুল যে তারা আর কারু কথা শুনতে রাজি না। তাদের ভিতর ভয় আছে, যদি পিআর পদ্ধতি হয়, আওয়ামী লীগ নির্বাচনে যদি না থাকে, তাহলে পিআর পদ্ধতিতে জামাত এবং তার সহযোগীরা বেশিরভাগ ভোট পেয়ে ফেললে বিএনপির ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না, অথবা জোট করতে বাধ্য করবে। আর জোট করতে বাধ্য করলে এমন সব শর্তের ভিতরে তাদের নিয়ে যেতে চাইবে যে বিএনপি আর নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। অন্যদিকে জামাত সহ অন্যান্যরা এবং এনসিপি তারা মনে করে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তাদের কথিত জুলাই সনদ এটা আর আইনে রূপান্তরিত হবে না। ফলে এটাকে আইনে রূপান্তরিত করতে হলে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হলে, আওয়ামী লীগের লোকদের সাজা নিশ্চিত করতে গেলে তাদেরই ক্ষমতায় যাওয়া দরকার, কারণ তাদের একটা প্রতিহিংসাও রয়েছে সেক্ষেত্রে। কারণ শেখ হাসিনা সরকার আমলে যে সকল যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেই বিচার কার্যক্রমে যাদের সাজা হয়েছে, সাজা কার্যকর হয়েছে, তাদের সন্তানরা, তাদের দলের অনুসারীরা এখন মনে করেন যে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়, তড়িঘড়ি করে নির্বাচনের পূর্বে সবটা শেষ হবে না, অথবা আমাদের ক্ষমতায় গিয়ে ধীরে সুস্থে সমস্ত ঘটনার প্রতিশোধ নিতে হবে এবং স্থায়ীভাবে তাদের আসন দখল করতে হবে, যাতে আর আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সহযোগী 14 দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের আর কেউ ক্ষমতায় আসতে না পারে। এই দৃঢ়তার সঙ্গে জামাত এবং তাদের সহযোগীরা। আর বিএনপি 16 বছর ক্ষমতার বাইরে, অনেক কষ্ট তাদের মনে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা এখন সময়ের ব্যাপার। সম্ভব হলে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী, এমন ফর্মুলা তো বিদেশে থাকা বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টরা যেটা দিয়েছিলেন, সেটা তারা গোপনে মনের ভিতরে লালন করে রাখছে। সে স্বপ্নটাও তাদের ভিতরে আছে। এই স্বপ্ন ভঙ্গ হতে দিতে চায় না। নির্ঝরের স্বপ্ন ভঙ্গর মতো এখন স্বপ্ন ভঙ্গের মুখোমুখি ইসলামী জোট এবং বিএনপি এবং বিএনপির যারা বুদ্ধিদাতা। এর মাঝে নতুন ফর্মুলা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট একজনে। তিনি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নেতৃত্বে আর একটা রাজনৈতিক ধারা তৈরি করবেন, এমনভাবে ত্রিধারায় বিভক্ত আওয়ামী বিরোধী শিবির। অন্যদিকে আওয়ামী লীগ 1 বছর তারা অপেক্ষা করেছে। আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য, আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, অনেকদিন আমরা ক্ষমতায় ছিলাম, আমরা বলেছি যে দেশের অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে, দরিদ্রতা দূর করেছি, ধনী দরিদ্রের বৈষম্য দূর করেছি, শহর নগরের পাশাপাশি গ্রাম অঞ্চলকে উন্নত করেছি, মানুষের কল্যাণে অনেক কিছু করেছি। এত তো সত্য, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। সেই সব ত্রুটি বিচ্যুতির কারণে যারা আমাদের উপর কষ্ট পেয়েছিলেন, আমরা অপেক্ষা করেছি। নতুন স্বপ্ন যারা দেখিয়েছেন তারা কি দিতে পারেন মানুষ দেখুক। আওয়ামী লীগের 2 জন গুরুত্বপূর্ণ নেতার মতামত নিয়েছি। তাদের বক্তব্য, এই 1 বছরে মানুষের মোহভঙ্গ হয়েছে। এখন যারা সারাদিন টেলিভিশনে, পত্রিকায়, সেমিনার, সিম্পোজিয়ামে শেখ হাসিনার 14 পুরুষের বিরুদ্ধে কথা বলতেন, আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে কথা বলতেন, তারা এখন বলছেন আওয়ামী লীগে ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। রাস্তাঘাটের লোকরা, গরিব, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ফুটপাতের দোকানদার, তারা বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল। আমরা মনে করি শেখ হাসিনা ছাড়া এই দেশকে নিয়ন্ত্রণ করা, এই দেশকে শাসন করা বা এই দেশের মানুষের সুখ নিশ্চিত করা, দেশের ডেভেলপমেন্টকে ইনশিওর করা, পদ্মা সেতু, মেট্রো রেল, 3rd টার্মিনাল, কর্ণফুলী টানেল সহ এই জাতীয় কর্মসূচি এদেশের ইতিহাসে কেউ স্বপ্নেও কল্পনা করেনি। বাস্তবায়ন তো অনেক দূরের কথা, স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তারা মনে করেন যে শেখ হাসিনা আসলে আবার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। দর্শক শ্রোতা, আপনারা কি জানেন 35 লক্ষ মানুষ নতুন করে বেকার হয়ে গেছে।
অর্থাৎ তাদের কর্মসংস্থান ছিল, এখন তারা বেকার। 152টি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। 152টি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তাহলে এই ইন্ডাস্ট্রির থেকে যে আয় হতো, রাষ্ট্রের যে ট্যাক্স পেত, এটা কোথায় গেল? জনশক্তি রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ যে ওয়েজ আর্নিংটা হতো, বৈদেশিক মুদ্রা, সেটা বন্ধের পথে প্রায়। বিদেশে তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় যে সুযোগটা শেখ হাসিনা সরকার আমলে হয়েছিল, সেই তৈরি পোশাক রপ্তানির খাতের উপরে এমনভাবে ট্যাক্স ইম্পোজ হয়েছে যে অনেক পোশাক খাত, আমি যে 152টির কথা বললাম তার ভিতরে অধিকাংশ তৈরি পোশাক খাত বন্ধ হয়ে যাচ্ছে এবং সেগুলি পার্শ্ববর্তী অনেক দেশে চলে যাচ্ছে। তাহলে তৈরি পোশাক খাতের থেকে বৈদেশিক মুদ্রা অর্জন, জনশক্তি রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন সম্পূর্ণরূপে নুয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অবস্থা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে। আগামীতে বেতন দেওয়া যাবে কিনা এটাই সংশয়। গ্রামে ভিজিডি সহ অন্যান্য যে সকল সাহায্য দেওয়া হতো গরিব মানুষদের, সেই বস্তার উপরে এখনো লেখা শেখ হাসিনার উপহার। আমি একজন অবসরপ্রাপ্ত দায়িত্বশীল কর্মকর্তাকে জিজ্ঞেস করেছি কারণটা কি। উনি বলেছেন, নাম প্রকাশ করতে চান না, উনি বলেছেন শেখ হাসিনা যা কিছু এনে রেখে গেছিল সেইটার থেকে এখনো দেয়া হচ্ছে, নতুন কিছু আসে নাই। ইউনূস সাহেব 11টি দেশ সফর করেছেন, 11 বস্তা গমও কোনো দেশ থেকে আসে নাই। তাহলে শেখ হাসিনার এনে জমাট করে রাখা ওই সাহায্য গরিবের মাঝে পৌঁছে দেওয়া ছাড়া আর উপায় কি? আরো ভয়ঙ্কর তথ্য, শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সোশ্যাল সেফটি নেটওয়ার্কের যতগুলো খাত উন্মুক্ত করে সবাইকে সাহায্য করতেন, তার অনেক খাতই এখন বন্ধ হয়ে গেছে। গরিব, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, এভাবে 100-র উপরে খাতে তিনি সাহায্য করতেন। স্কুলে সরকারি সাহায্যে তাদের ভাতা দেওয়া, বিনামূল্যে বই দেওয়া সহ নানা সুযোগ সুবিধা দিতেন। সব বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় উন্নয়ন প্রকল্প সব বন্ধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা কিন্তু করোনার সময় কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ করেননি। এই পরিস্থিতিতে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন তো মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই না, মানুষের, দরিদ্র নিপীড়িত মানুষের খাদ্যের যে ন্যূনতম চাহিদা সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা যে গৃহহীনদের ঘর দেওয়ার মধ্য দিয়ে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, তার যে অংশটা বাকি ছিল সেটা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশ যাচ্ছে কোথায়? আর বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা অঞ্চল সেন্ট মার্টিন, সেটার পরিণতি কেউ জানে না। অনেকেই ধারণা এটা বিকিয়ে দিয়েছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 2 মাস পূর্বে একটা ভাষণ দিয়েছিলেন, যেটা ইউটিউবে পাওয়া যায়। তিনি বলছিলেন, আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলা হচ্ছে। আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই, সেন্ট মার্টিন এবং পার্বত্য অঞ্চল মিলে একটা খ্রিস্টান রাজ্য গঠন করা হবে। আমাকে পোর্টের দায়িত্ব দিতে বলা হয়েছে। এটা যদি আমি দিয়ে দিই, নির্বিঘ্নে আমি ক্ষমতায় থাকতে পারবো। কিন্তু আমি ক্ষমতায় না থাকলেও আমি বঙ্গবন্ধুর কন্যা, এটা আমি দেব না। না দিলে হয়তো আমার বিরুদ্ধে তারা যাবেন। তিনি তার সংসদের একটা বক্তব্য বলছেন, অনেক বড় দেশ আছে, তারা ইচ্ছা করলে কাউকে ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারেন। আজ বাংলাদেশের গণমাধ্যমে যারা কথা বলেন তারা বলছেন, তাহলে তো শেখ হাসিনাই সঠিক বলেছিল। এখন তাদের ঘুম ভেঙেছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। তবে শেখ হাসিনা দৃঢ়চেতা মানুষ, দূরদৃষ্টি রাখা মানুষ। তার রাজনৈতিক অভিজ্ঞতা, এক আওয়ামী লীগেই তো সে 40 বছরের ঊর্ধ্বে সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র রাজনীতি করে আসছেন। রাজনীতির কেরিয়ার যদি হিসাব করা হয় তার ছাত্র জীবন থেকে, তাহলে ভারত উপমহাদেশে না, পৃথিবীতে তার চেয়ে বেশি সময় রাজনীতিতে সম্পৃক্ত, অভিজ্ঞতা লব্ধ কোন লিডারশিপ আর নাই। এখনো শেখ হাসিনা সারা দিন পরিশ্রম করে একেবারে তৃণমূলে তার নেতা কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উজ্জীবিত করছেন, আশ্বস্ত করছেন, এবং তিনি বারবার বলছেন, আমি আসব, এই অন্যায়, অপরাধ, দুর্নীতি যারা করছেন তাদের বিচার হবে।
শেখ হাসিনার কণ্ঠস্বরের ভিতরে কোথাও কোনো দুর্বলতা নাই, এত দৃঢ়তা, তার আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের নিশ্চয়ই ভিত্তি আছে। তিনি বলেছেন, বাংলার মানুষ আমাকে ভালোবাসে, এই বাংলার মানুষের ভালোবাসাকে সম্বল করে আমি দেশে ফিরব। তাহলে আওয়ামী লীগ যদি ফেরে আর তাকে যদি প্রতিরোধ করতে চায় আওয়ামী লীগ বিরোধীরা, সেখানে একটা সংঘাত অনিবার্য। আবার বর্তমানে বিএনপি এবং তার সহযোগী, একসময় সহযোগীদের সংঘাত, বিদেশের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে সেই সব দেশের সঙ্গে কূটনৈতিক সংঘাত, অন্যান্য সংঘাতের সম্ভাবনা আছে। অসহায় হয়ে পড়া মানুষ যখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ পাবে না, তাদের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের সংঘাত, চতুর্মুখী সংঘাতের মুখোমুখি বাংলাদেশ। সুন্দর করে সাজানো একটি উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ এখন ধ্বংসের দ্বার প্রান্তে। আমার মনে হয় এই ভয়ঙ্কর সংঘাতে লিপ্ত হবে বিএনপি এবং তার একসময়ের মিত্ররা। মানুষ বেছে নেবে তাদের পরীক্ষিত আপনজন আওয়ামী লীগকেই। সেদিন খুব দূরে না, তবে সংঘাতে বাংলাদেশ আরো ক্ষতিগ্রস্ত হবে এমন শঙ্কাই রাজনৈতিক বিশ্লেষকদের। অপেক্ষা করুন, সেদিন খুব দূরে নয় যে এই অবৈধ ক্ষমতা দখল এবং রাষ্ট্রযন্ত্রে ব্যবহার করে স্বেচ্ছাচারিতার সাজা তাদের অবশ্যই হবে। সেদিন খুব দূরে না। ভালো থাকুন, নিরাপদে থাকুন। প্রিয় দর্শক, আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম খবর অথবা পোস্ট অথবা কমেন্ট, এগুলো আমাকে বেশ আলোড়িত করছে, মানে আমার নজর কেড়েছে। এবং কিছু কিছু জিনিস দেখে আমি বিরক্ত হয়েছি, কিছু দেখে মানে কৌতুক অনুভব করেছি, এবং কিছু দেখে একটু বিব্রতও হয়েছি। এবং এই পুরো জিনিসগুলো যেগুলো দেখে আমি সবচেয়ে বেশি মানে আমি যে আলোচনাগুলো করছি আর কি, যে বিষয়টা নিয়ে, সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা উনি যে জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন, সেখানে ওনার সঙ্গে যে বিশাল একটা লট বহর নিয়ে উনি গিয়েছেন, এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা আগের সরকারের আমলে দেখতাম যে উনি বিশাল লট বহর নিয়ে যেতেন, ১০০-২০০ এরকম লোক নিয়ে উনি যেতেন বিদেশে, এবং সেটা নিয়ে আমরা ব্যাপক সমালোচনা করতাম। আলোচনা হতো, হাস্যরস হতো, কৌতুক হতো, বিরক্ত মানুষ তার বিরক্তি প্রকাশ করতেন। কিন্তু এন্ড অফ দ্য ডে যে প্রশ্নটা আমাদের থেকেই যেত, সেটা হলো এই যে বিশাল লোকজন নিয়ে যাচ্ছেন, অনেক সময় নিজস্ব বিমান নিয়ে পর্যন্ত যেতেন, তো এই বিশাল খরচটা কার পকেট থেকে যেত? এটা কার টাকা? ওনারা কার অর্থ ব্যয় করতেন? ওনাদের প্রত্যেক সম্পত্তির অর্থ, ওনাদের কোনো ব্যাংকের জমানো টাকা থেকে ওনারা ব্যয় করে যেতেন? শেষ দিকে দেখতাম যে আগের সরকারের পক্ষ থেকে বলা হতো যে এখানে যে ব্যবসায়ীদের একটা দল যেত, ব্যবসায়ীদের একটা প্রতিনিধি যেত, তারা নাকি নিজের টাকায় যেত। ঠিক আছে, যেত মানলাম, সেরকম প্রতিনিধি কয়জন থাকতো? ২০০ হতো, তার মধ্যে দেখা যেত ২০ জন ২২ জন তারা ব্যবসায়িক প্রতিনিধি যাচ্ছেন। তারও আবার অন্য মতলব ছিল। প্রেসিডেন্টের সঙ্গে অথবা প্রাইম মিনিস্টারের সঙ্গে বিদেশে গেছেন, ছবি তুলেছেন, ওটা এনে আবার নিজস্ব ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যবহার করতেন, সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহার করতেন। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটত। সে আলোচনা পাশে রাখি। এখন যেটা হচ্ছে, এখন তো সেই সরকার নেই। সেই সরকারকে আমরা ফ্যাসিবাদী সরকার বলতাম, সেই সরকারকে আমরা স্বৈরাচারী সরকার বলতাম, অনেক কিছুই বলতাম। এবং সেটা আমরা পছন্দ যে করতাম না, তার প্রমাণ আমরা দিয়েছি একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। এদেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই সরকারের পতন ঘটিয়েছে। ওই সরকার প্রধান দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। তাহলে আমরা ওইটাকে বাদ দিয়ে নতুন যেটাকে পেলাম, যেটা আমাদের এই গণ অভ্যুত্থানের ফসল বলে আমরা বলছি এবং ভাবতে পছন্দ করছি, সেই সরকারের কাছ থেকে আমরা কী ধরনের আচরণ আশা করব? এবং সেই আশাটাই কিন্তু শুরুতে, গত বছরের শুরুতে আমরা একটু যেন একটা ঝলকের মতো আমাদের মেজাজে, মসজিদে, মানে একটুখানি চলে এসেছিলো। কীভাবে চলে এসেছিলো?
সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর এই সেপ্টেম্বর মাসেই সরকার প্রধান জাতিসংঘে গেলেন। ওখানে উনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে গেলেন এবং তখন ওনার যাওয়ার আগে ঘোষণা করা হলো যে উনি মাত্র ওনার সঙ্গে সফর সঙ্গী করবেন মাত্র 7 জনকে। সবাই খুব খুশি হয়ে গেল, মাত্র 7 জন লোক নিয়ে যাবেন। আমরা তো এটাই চেয়েছিলাম। আমরা তো ভাবতে চাই যে অপচয়টা হবে না। এটা গরিব দেশ, আমরা তো একটা গরিব দেশ, ধনী দেশ না ভাই। সে ধনী দেশ বলে কোনো সুযোগ নেই। এদেশের মানুষ খুবই গরিব। এই গরিব মানুষের টাকা দিয়ে এই বিলাস বেসন, এই অপচয়, এটা ঠিক হবে না। তো উনি 7 জন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা খুব খুশি হয়েছিলাম, যাও এবার অন্তত অপচয়টা হবে না। কিন্তু 2 দিন পরেই দেখলাম 7 জন না 57 জনকে নিয়ে উনি গিয়েছিলেন। আমরা দুঃখিত হয়েছিলাম, কিন্তু প্রথম হয়তো ভেবেছিলাম উনি হয়তো বুঝতে পারেননি, হয়তো ওনার সঙ্গী সাথীরা অথবা আমলারা হয়তো ওনাকে একটু ধরিয়ে দিয়েছে বিরাট একটা সংখ্যা, উনি হয়তো কিছু বোঝার আগেই হয়ে গেছে, সংখ্যাগুলি যোগ হয়ে গেছে। এরকমভাবে মোটামুটি বিরক্ত হয়েছিলাম, আমরা একটু মন খারাপ করেছিলাম। ভেবেছিলাম হয়তো উনি এখান থেকে শিক্ষা নেবেন। তখনও কিন্তু মিডিয়া এটা নিয়ে আলোচনা হয়েছিল, ব্যাপক আলোচনা হয়েছিল যে কেন ওনাকে 57 জনের বিশাল বহর নিয়ে যেতে হবে। পৃথিবীর অন্য দেশগুলি কীরকম করে আফ্রিকার নাইজেরিয়া এরকম কয়েকটা দেশ আছে যেগুলো নাকি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তারা করে। তারা এখানে বিদেশ ভ্রমণের সুযোগে যায়। যাই হোক, আমরা ভেবেছিলাম বোধহয় ওনাকে শিক্ষা হবে, উনি হয়তো এরকম আর করবেন না। কিন্তু আমরা দেখলাম যে না, তা নয়, উনি এটা করতেই থাকলেন। একবারও এরপর আর বাদ দেন না, একবারও। এরপর যতবার উনি বিদেশ গেছেন কখনোই মনে হয় নাই যে এই বেশি লোক নিয়ে বিদেশ যাওয়াটা যে মানুষের কাছে দৃষ্টিকটু ঠেকতে পারে, এই জিনিসটা উনি ভেবেছেন বলে ওনার আচরণে একবারও মনে হয় নাই। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যতবার গিয়েছেন, এই 12-13 বার গিয়েছেন, এই টাকাগুলো কার? ওনার টাকা, ওনার পার্সোনাল টাকা অথবা ওনার গ্রামীণের টাকা? তা তো নয়, সরকারের টাকা। সরকার মানে কি? জনগণের টাকা। এটা কোনো হিসাব নাই, কোনো জবাবদিহিতা নাই। উনি কি জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছেন? জাননি তো। এর সর্বশেষ প্রকৃষ্ট উদাহরণ দেখলাম এবার উনি জাতিসংঘে গিয়েছেন। ওনার সঙ্গে সাথে সব মিলিয়ে কয়জন? 104 জন। হ্যাঁ, 104 জন। মানে অবিশ্বাস্য, আপনার কাছে হয়তো সংখ্যাটা লাগতে পারে। 104 জন লোককে নিয়ে উনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন। কেন? কি করবে 104 জন সেখানে যে? আমি বুঝতেই পাই না। আপনারা দেখুন, কেবল আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ওখানে ওনার 2 কন্যা গিয়েছেন। 1 কন্যা ওখানেই থাকেন, আর 1 কন্যা, 2 কন্যা ওখানে আছেন। তারা কিন্তু আমাদের সরকারের টাকায়, আমাদের জনগণের টাকায় এই কয়দিন হোটেলে থাকবেন। 5 স্টার হোটেলে অবশ্যই। যে হোটেলের ভাড়া হবে, প্রতি রাতের ভাড়া মিনিমাম 2-3 লাখ টাকা হবে, বেশি হতে পারে। নিজে লন্ডন গিয়েছিলেন তখন তো আরও বেশি ছিল। তো 2 কন্যা গিয়েছেন। উপদেষ্টা এবং সমমর্যাদার গিয়েছেন 10 জন। উপদেষ্টা কে? ডক্টর আসিফ নজরুল। ওনার ওখানে কী কাজ? উনি ওখানে যে কী করবেন আমি বুঝতে পারলাম না। উনি গিয়েছেন। তৌহিদ হোসেন গিয়েছেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। হ্যাঁ, ওনার যাওয়া প্রয়োজন ছিল, এটা আমি মানছি, ওনার যাওয়া প্রয়োজন ছিল। আর গিয়েছেন কে? আদিলুর রহমান খান। এরই বা কী কাজ? গণপূর্ত বিষয়ক উপদেষ্টা, উনি গিয়েছেন। আর গিয়েছেন ফজলুল কবির খান। কী কাজ ওনাদের? আমি দেখলাম তো একটা ভিডিও দেখলাম, সেখানে ডক্টর ইউনূস বক্তৃতা দিচ্ছেন, তার পেছনে বসে বসে ফজলুল কবির খান 7-8 মিনিটের বক্তব্য, পুরো সময়টা উনি বসে বসে মোবাইল টিপছেন, ওদের কারোর সঙ্গে চ্যাটমেট করছেন আর কি। দেখলাম, দেখতে তো দৃষ্টিকটু, একদম তার পেছনে বসে আছে বিশাল বপু নিয়ে। আর গিয়েছেন কে? লুৎফে সিদ্দিকী, খলিলুর রহমান, ওই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সিরাজউদ্দিন মিয়া। উনি যেতে পারেন, উনি সেক্রেটারি, ওনার প্রয়োজন ছিল, ওখানে গিয়েছেন। আর গিয়েছেন লামিয়া মোর্শেদ, অবধারিতভাবে। উনি তো যাবেনই, উনি সবসময় যান। ডক্টর ইউনূস যেখানে যান, লামিয়া মোর্শেদ অবধারিতভাবে থাকবেন। দেখুন, এখানে একটা বিশেষ ডেলিগেশন গিয়েছে। এখানে অনেক আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে। রাজনৈতিক নেতা 6 জন পলিটিক্যাল লিডার গিয়েছেন সেখানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির বিএনপির, আর থেকে জামাতে ইসলাম থেকে আর ডক্টর আবদুল্লাহ তাহের,
এবং নাকিবুর রহমান এবং এনসিপি থেকে আক্তার হোসেন ও তাসনিম যারা, এদের নিয়ে কী হয়েছে না হয়েছে, স্ক্যান্ডাল কী হয়েছে, ওগুলি বাদ দিলাম, ওগুলি নিয়ে আলোচনা করতে চাই না। এর সঙ্গে আরও ছিলেন প্রধান উপদেষ্টার অফিসের সিনিয়র কনসালটেন্ট মোস্তাইন বিল্লাহ। কাজটা কি ভাই? আচ্ছা ঠিক আছে, গেলেন, তাও নয় মানলাম, ওনার অফিসের লোক গেলেন। এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির রিসার্চ ফেলো সাইফুর রহমানের ওখানে কাজ কি? উনিও গিয়েছেন এখানে ডেলিগেশনে। আমি আরেকটা নাম দেখে রীতিমতো হতবাক হয়ে গেছি, আমি বিস্মিত হয়েছি। এই ভদ্রলোকের সম্বন্ধে আমার একটা খুব উচ্চ ধারণা ছিল। ইনি হচ্ছেন দৃক গ্যালারির এমডি মিস্টার শহীদুল আলম। তাই আপনি ওখানে কেন গেলেন ভাই? আপনি কি কাজ বোঝান তো আমারে। এই আমাদের প্রধান উপদেষ্টা এই যে সাধারণ পরিষদের ভাষণ দেবেন, সেখানে দৃক গ্যালারির শহীদুল আলম সাহেবের কী কাজ থাকতে পারে? আমি শহীদুল আলম সাহেব নিশ্চয়ই ফিরবেন, ওনাকে আমি খুব সবিনয়ে জানতে চাইব, ভাই আপনার কী কাজ? আপনাকে তো আমি অন্যরকম মনে করতাম। অনেকে আছে কিন্তু, অনেকে দেখি, আমি দেখেছি অনেক বিখ্যাত লোকদের দেখেছি, মনে করেন বছরের মধ্যে মাসের মধ্যে 4বার 5বার বিদেশ যায়। তারপরেও না একটা বিদেশ যাওয়া যদি মাগনা একটা ট্রিপ পায়, লাফায় ওঠে যে আমি যাবো আমি যাবো। এগুলি কি সেই ধরনের কোনো রোগাক্রান্ত নাকি এরা? আমি বুঝতে পারি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন 13 জন। আচ্ছা ঠিক আছে, এটা যেতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ থাকতে পারে, তো ওরা তো ওখানে ওনার উপদেষ্টাই আছে। আবার 13 জন লোককে যেতে হবে, কর্মকর্তাকে, সরকারি কর্মকর্তাকে, কেন? বিদায়ের কথা মনে আছে, যিনি বিদেশ থেকে আমাদের প্রচুর বিনিয়োগ নিয়ে আসবেন বলে অনেক কিছু সম্মেলন করলেন, হ্যাঁ, অনেক লোককে আনলেন, লাফায় লাফায় কথা বললেন। এই আশিক চৌধুরী উনিও গিয়েছেন। প্রধান উপদেষ্টার সামরিক কর্মকর্তা গেছেন 7 জন। আবার অ্যাডভান্স সিকিউরিটি টিমের গেছেন 12 জন। এরা সবাই অধিকাংশ সামরিক কর্মকর্তা। আর ওনার সঙ্গে অ্যাকম্পানিক সিকিউরিটি টিম হিসেবে গেছেন 7 জন। কয়জন হলো? 26 জন। ভাই সিকিউরিটির কী কাজ ওখানে ওনাদের? আমি বুঝতে পারলাম না। যখন কোনো রাষ্ট্রপ্রধান বিদেশ থেকে যায়, আমাদের সিকিউরিটি পার্সোনাল যারা তাদের সঙ্গে থাকেন, তারা কি অস্ত্র বহন করতে পারবেন? দিবে ওরা? ওখানে যাওয়ার পর পুরো দায়িত্বটা চলে যায় ওই সিটির যারা পুলিশ আছে তাদের উপর, ওই সিটির যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের উপর। তাহলে এদেরকে এত লোককে নিতে হবে কেন? ওনারা কী সিকিউরিটি দিবেন? ডক্টর ইউনূসকে আগে কখনো যান নাই? বহুবার জীবনে গেছেন, ওনার সিকিউরিটির দরকার পড়ছে? আচ্ছা, প্রেস এবং মিডিয়ার কথা ভাবুন। এখানে মানে ওনার যে একটা প্রেস উইং আছে, সে প্রেস উইংয়ের পুরো টিম গেছে এখানে 6 জন 5 জন। তা প্রেস উইংয়ের 5 জন লোকই গিয়েছেন কেন? এই শহীদুল আলম বলেন, আবুল কালাম আজাদ মজুমদার, সবাই, ফয়েজ, অপূর্ব জাহাঙ্গীর, সবাই, তিথি, এরা কেউ বাকি নাই কেউ ভাই। পুরো প্রেস টিম ওখানে গেছে কেন? এই প্রেস টিম নিয়ে একটু পরে কথা বলি। বিটিভি থেকে গেছে 2 জন, এটা সবসময় যায় বুঝলাম। ইউএনবির থেকে 1 জন, বিএসএস থেকে 1 জন, পিআইডির থেকে 1 জন, এই সব হলো মানে সরকারি খরচে। আমি কয়েকটা নাম বললাম, আরও নাম আছে ভাই, নাম 104টা নাম, তো কতজনের নাম বলবো আমরা? দেখুন, এই যে প্রেস উইং গিয়েছেন, ওখানে তারা প্রেস কনফারেন্স করেছেন এবং ওখানে যেয়ে তারা কিন্তু কথা বলেননি। খুব ইন্টারেস্টিং। এবং তাদেরকে প্রশ্ন করা হতো, তারা রীতিমতো খেপে গেছে, তারা কথা বলবে না। আমি আজকে বলছিলাম না যে আমি দেখছিলাম এই আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছিলাম। সোশ্যাল মিডিয়ার একটা দৃশ্য দেখিয়ে আমি শেষ করি। সোশ্যাল মিডিয়া দেখলাম একজন একটা ছবি দিয়েছে, আমাদের প্রেস উইংয়ে 3 জনকে ছবি দিয়েছে, তার উপর একটা ছবি দিয়েছে, আপনারা দেখুন একটু। মিস্টার বাঁধন মুন্সি, ওনাকে আমি চিনি না, বাট উনি আমি দেখেছি, আপনি দেখাচ্ছি আর কি। উনি লিখেছেন, দ্য 3 স্টুজেস, ছোটোবেলায় 3 বাটপারের কাহিনী দেখে হাসতে হাসতে পেটে খিল লেগে যেত। এখন নিউ ইয়র্কে 3 এর কাহিনী দেখে সাংবাদিকরা হাসতেছেন। ওনারা প্রেস টিম, কিন্তু প্রেস ফেস করবেন না, দিয়ে 3 জনের উপরে 3 স্টুজের ছবি আর নিচে প্রেস টিমের 3 জন লোকের ছবি দিয়েছেন। মানে প্রশ্ন কমন পড়ে নাই, অথবা উত্তর দেবেন না। এইগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে। এই বাঁধন মুন্সির যে প্রেস স্ট্যাটাসটা, পোস্টটা, এর নিচে অনেকগুলো কমেন্ট পড়েছে, প্রায় 45 কমেন্টস আমি দেখলাম। ওগুলোর উচ্চারণযোগ্য না, মানে কে কী ভাবছে, কে কী বলছে, এটা মানে ভাবলেও মানে উচ্চারণ তো করাই যাবে না। তো আমি এদেরকে জিজ্ঞাসা, এই 104 জনকে জিজ্ঞাসা করি, যারা আপনি গিয়েছেন, কেন গিয়েছেন, একবার নিজেকে জিজ্ঞাসা করুন।
সোশ্যাল মিডিয়া তো সব জায়গায় থাকে, একবার সোশ্যাল মিডিয়ায় দেখুন মানুষ আপনাদের সম্পর্কে কী বলছে। অথচ দেখুন এই সরকার কিন্তু দায়িত্ব নেওয়ার পর শুরুতেই বলেছিল যে তারা ঘন ঘন অপ্রয়োজনীয় বিদেশ সফর তারা করতে চায় না এবং কৃচ্ছ সাধন করতে হবে। যেটা বলেছিল সেই বক্তব্যের প্রতিফলন কোথায় সেটা তো আমরা দেখছি না। খুব খারাপ লাগে, বুঝছেন? খারাপ লাগে কেন? যখন শিক্ষিত লোক, দায়িত্ববান লোক, গুরুত্বপূর্ণ পদে থাকা লোক যখন তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল না পাওয়া যায়, খুব খারাপ লাগে। যখন তারা সাধারণ মানুষের দুঃখটা উপলব্ধি করতে পারেন না, যখন তারা অন্যের পয়সায় ফুর্তি করেন, খুব খারাপ লাগে। এই যে পলিটিক্যাল লিডার যারা গিয়েছে তাদেরকে তো ওই নিউ ইয়র্ক পুলিশ বলে দিয়েছে আপনারা হোটেলের বাইরে যাবেন না, কারণ তো আপনারা আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবো না, তাহলে হোটেলে বসে থাকবেন, আপনাদের সময়ের কোনো দাম নাই। আমি মির্জা ফখরুলের বুদ্ধিমত্তার বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকালও আমি বলেছিলাম যে এবার অনেকগুলো পাখি মারবার জন্যই ডক্টর ইউনূস নিউ ইয়র্কে এসেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়া তার একটা উদ্দেশ্য। গতকাল বলেছিলাম একটা সেফ এক্সিটের জন্য তিনি নেগোশিয়েট করছেন। আজকে আরেকটি বলছি যে তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়বার পরে তার খায়েশ জেগেছে তিনি জাতিসংঘের মহাসচিব হবেন। এখন জাতিসংঘের মহাসচিব হতে গেলে কি লাগে, আসুন আমরা একটু সেটা আলোচনা করি যে আসলে জাতিসংঘের মহাসচিব হওয়া কি খুব সহজ। ডক্টর ইউনূস কে? ডক্টর ইউনূস হল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার স্ট্রেংথ কি, তিনি কেন জাতিসংঘের মহাসচিব হতে চান, তার কি কি পজিটিভ দিক আছে, যে তিনি নোবেল পেয়েছেন, সে নোবেলের একটা মর্যাদা আছে, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, গ্লোবাল সেলিব্রিটি। তিনি উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে কাজ করেছেন এবং বিশ্বের অনেক দেশেই তিনি কাজ করেন, এমনকি গ্রামীণ আমেরিকাও আছে। তো এর মধ্য দিয়ে তিনি ওয়ার্ল্ডে একজন মধ্যপন্থী বিশ্ব নেতা হিসেবে পরিচয় পেয়েছেন। এর বাইরে আমেরিকার ডিপ স্টেটের সাথে একাংশের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল, যেটা বাইডেনের আমলে, এবং তারাই মূলত বাংলাদেশে তাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে। পেছনে যে ষড়যন্ত্রটা ছিল সেই ষড়যন্ত্রে ইউনূস ছিল প্রধান মাইম্যান আমেরিকা। তো ইউনূসের এই অবস্থায়, ইউনূসের দুর্বলতা জানবার আগে আমরা একটু জেনে নিই যে কেউ জাতিসংঘের মহাসচিব হতে গেলে কোন প্রক্রিয়ায় তাকে নির্বাচিত করা হয়। প্রথমত হলো যে জাতিসংঘের মহাসচিব পদপ্রার্থী হতে হবে এবং এক বা একাধিক দেশ তার নাম প্রস্তাব করতে হবে। এই নামটি প্রস্তাব করার পরে সেটি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে, ইউএন সিকিউরিটি কাউন্সিল, তারা তখন এই প্রস্তাবিত নামগুলো নিয়ে আলোচনায় বসে। সিকিউরিটি কাউন্সিলের সদস্য দেশের সংখ্যা হলো 15টা, তার মধ্যে 5টা হলো যারা জাতিসংঘের স্থায়ী সদস্য, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এর বাইরে আরো 10টি দেশ নির্বাচিত হয়। এক একটি দেশ সাধারণত 2 বছর মেয়াদে নির্বাচিত হয়, 5টি দেশ একসাথে নির্বাচিত হয়। যেমন এবছর 5টি দেশের 2 বছরের মেয়াদ শেষ হয়ে যাবে, সেখানে নতুন করে 5টি দেশ নির্বাচিত হবে, এবং আগামী বছর আবার 5টি দেশের মেয়াদ শেষ হবে, সেখানে আবার নতুন করে 5টি দেশ নির্বাচিত হবে। এই 15টি দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটে জিততে হবে কেউ প্রার্থী হলে, কিন্তু কোন স্থায়ী সদস্য দেশ যদি ভেটো দেয় তাহলে তার প্রার্থিতা সেখানেই শেষ। এই যে 5টি স্থায়ী দেশ বললাম, যদি চীন মনে করে যে না আমরা দেব না, যদি রাশিয়া মনে করে না দেব না, আমেরিকা, যে কোনো একটা দেশ, রাশিয়া, চীন, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এই 5টা দেশের যে কোনো একটা দেশ না চাইলেই আপনি যত যোগ্য হন আপনার প্রার্থিতা গণ। এবং এটার পেছনে আসলে একটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স
খুব খুব কাজ করে, যদিও কোথাও লিখিত নেই, কিন্তু এই সুপার পাওয়ার গুলোর এদের মধ্যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে কাকে তারা পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব করবে। তো এখন ডক্টর ইউনূস, তিনি তার পরিচিতি আছে সত্যি, কিন্তু তার উইকনেস কি বা তার অ্যান্টি কি কি পয়েন্টস আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তিনি সারা জীবন মানুষকে দুনফুন বুঝায় নোবেল পর্যন্ত বাগাইছেন ঠিকই, কিন্তু গত প্রায় 14 মাসে বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে শাসন করতে গিয়ে তিনি যে ব্যাড গভর্নেন্সের উদাহরণ সৃষ্টি করেছেন, এইটি তার এই জাতিসংঘের মহাসচিব হওয়ার যে খায়েশ তার পথে প্রধান বাধা। বাংলাদেশে 14 মাসে তিনি কি অবস্থা করেছেন? এখানে গণতন্ত্রের অবস্থা কি? নাই। গণমাধ্যমের স্বাধীনতার কি অবস্থা? গলা টিপে ধরা হয়েছে। দুর্নীতি কতখানি নিয়ন্ত্রণে? আদৌ নিয়ন্ত্রণে নাই। এবং এখানে মব জাস্টিস হচ্ছে, ডেমোক্রেসি তো নাই, সেখানে মব লিঞ্চিং হচ্ছে। হ্যাঁ, মবতান্ত্রিক সরকার, সবকিছু মবের দখলে। সংখ্যালঘুর নিরাপত্তা নাই, ধর্মীয় নিরাপত্তা নেই, স্বাধীনতা নেই, বিরোধী রাজনৈতিক দল বলে তো কিছু নেই। আওয়ামী লীগের প্রতিদিন কচুকাটা করা হচ্ছে। এখন আবার বলা হচ্ছে যে কোনো হোস্টেলে, কোনো হোটেলে, কোনো বাসায় কোথাও আওয়ামী লীগের কাউকে জায়গা দেওয়া যাবে না। মানে আওয়ামী লীগ তাহলে থাকবে কোথায়? বাংলাদেশে তো এই যে 4 কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, 3.5 কোটি যদি মনে করি যে অ্যাক্টিভ, তারা কোথায় থাকবে? আপনার জেলে তো এত জায়গা নাই। তো এরকম রাস্তায় নামলে ফোন চেক করা হচ্ছে, যাকে তাকে আওয়ামী লীগ বলে গ্রেপ্তার করা হচ্ছে। তো এরকম একটা দেশের প্রধান, সরকার প্রধান হিসেবে তার ইন্টারন্যাশনাল ইমেজটা এখন কি, এটা সহজেই বোধগম্য। এখন তার ব্যক্তিগতভাবে জাতিসংঘের বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশের যে ধূসর চিত্রটি এখন পৃথিবীর সামনে। এবং একটা জিনিস মনে রাখবেন যে এইসব দেশে, বাংলাদেশে যেসব বিদেশি দূতাবাস আছে পশ্চিমা দেশে বিশেষ করে, তারা কিন্তু বাংলাদেশের অরিজিনাল পিকচারটা তাদের নিজস্ব চ্যানেলে মূল দেশে পাঠায়। আমেরিকার কাছে কিন্তু বাংলাদেশের, তারা মুখে যাই বলুক, আপনার এই অ্যাম্বাসেডার বা চার্জ d'affaires যাই বলুক, তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু তারা সত্য ইনফরমেশনটাই দেয়। তো এই অবস্থায় ডক্টর ইউনূস প্রার্থী হিসেবে কতখানি, আর ইতিমধ্যে 2 জন কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছেন। তার মধ্যে একজন হল ডেভিড চকুয়ে হানচা। তিনি বলিভিয়ার তিনি ফরেন মিনিস্টার ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ALBA নামের একটা রিজিওনাল অর্গানাইজেশন আছে, সেটার প্রেসিডেন্ট ছিলেন। সো ডেভিড বলিভিয়ার, চিলির 2 বারের প্রেসিডেন্ট ছিলেন মিশেল ব্যাচলেট, তিনিও কিন্তু এই সম্প্রতি 23শে সেপ্টেম্বর, এই জাস্ট 2-3 দিন আগে তার প্রার্থিতা ঘোষণা করেছেন। ডেভিড ঘোষণা করেছেন এই বছরের এপ্রিল মাসে। এই 2 জনের বাইরেও আরো প্রায় 10 জন হেভিওয়েট সম্ভাব্য প্রার্থীর আমরা নাম শুনতেছি। তার মধ্যে একজন হলো আমাদের পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। এছাড়া রয়েছে বর্তমানে জাতিসংঘের ডেপুটি জেনারেল সেক্রেটারি আমিনা জে মোহাম্মদ, যিনি নাইজেরিয়ার। মেক্সিকোর সাবেক সচিব এলিসিয়া বার্সেনা। সো এরকম অনেকেই প্রার্থিতার কথা বলছেন, কিন্তু ডক্টর ইউনূস এখনো তার প্রার্থিতাটা ঘোষণা করেনি, বা কোনো দেশ তাকে যে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে সেরকম কোনো আওয়াজ আমরা পাইনি। কিন্তু তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন, এবং ওই যে বলেছি $65 মিলিয়ন, প্রায় 700 কোটি টাকা যে তিনি এবারের সফরে বাজেট করেছেন, তার মধ্যে যে লবিস্ট ফার্ম আছে তাদেরও এটা একটা দায়িত্ব যে ডক্টর ইউনূসকে যেন মহাসচিব পদে, জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী করা যায়। এবং প্রার্থী হলেই সব শেষ না। আপনাকে বলেছি যে তাকে রাশিয়া যদি মনে করে ডক্টর ইউনূসকে ভেটো দিবে, তাহলে, বা চীন যদি মনে করে, মানে তিনি, তার খায়েশ হয়েছে, কিন্তু তিনি হতে পারবেন কিনা সেটা জানার জন্য, বোঝার জন্য রকেট বিজ্ঞানী হতে হয় না। আমি ChatGPT-কে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিব হতে চায়, তুমি দেখো তো তার সম্ভাবনা কতখানি। ChatGPT বেশ অ্যানালাইজ করে, যেহেতু আমার পেইড ভার্সন, সে একটু ভালো পারফর্ম করে, সে
জানালো যে তার একটা বিশ্ব পরিচিতি আছে ঠিকই, কিন্তু তার গত সমসাময়িক যে তার যে কারবার এবং অ্যাজ এ লিডার হি ফেইল্ড। তো ফাইনালি বলল যে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। চ্যাটজিপিটি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে বুঝে গেছে। এখন ডক্টর ইউনূস বুঝবে নাকি আমাদের 700 কোটি টাকা, অনেকেই বলেছেন এই টাকাটা কার? এই টাকাটা বাংলাদেশ সরকারের টাকা, এটা কিন্তু ইউনূস সেন্টার বা গ্রামীণ ব্যাংকের টাকা না। সো বাংলাদেশের টাকা উনি সরকারি মাল দরিয়ামে ঢালছে। তো এখন দেখা যাক তার এই খায়েশটা আদৌ পূরণ হয় কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কেন নেওয়া হচ্ছে, কেনই বা তারা যাচ্ছেন? গ্যালারিতে বসে ফুটবল খেলার মাঠে যেমন তালি দেওয়া ছাড়া অন্য কোনো কাজ থাকে না, এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে থলের বিড়াল বেরিয়ে আসছে। আসল রহস্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন। নিউ ইয়র্কের একটা দায়িত্বশীল সূত্র গণমাধ্যম থেকে জানানো হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দদের নেওয়ার আসল রহস্য জাতিসংঘের অধিবেশন কক্ষে তাদের বসিয়ে রেখে অধিবেশন দেখানো মুখ্য না। মুখ্য হচ্ছে তারা যে নিজেরা বিরোধে লিপ্ত হয়েছে, এই বিরোধ নিষ্পত্তি করার জন্য দেশে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ডক্টর ইউনূসের অফিসে অথবা তার বাসভবনে ডাকাডাকি হলে অন্যদেরও প্রশ্ন উঠবে যে আমাদের কেন নয়। এরকম নানা প্রশ্ন এড়াবার জন্যই নিউ ইয়র্কে একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন, আর এনসিপি তো ইউনূসের নিজস্ব দল। সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে এদের জন্য একটা শেষ রক্ষা কবচ হবে, আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে। সেক্ষেত্রে ইউনূসও ছেড়ে দে মাকে দে বাঁচি, তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন, এমন হুঙ্কার দিয়েছেন তিনি। অন্যদিকে বিদেশে থাকা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে, এই বিচার কার্যক্রম ভণ্ডুল হয়ে যাবে। সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গেছেন সেই সকল বিষয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে, অন্যান্য মামলা হয়েছে, সেই মামলার কার্যক্রমও আর সামনে এগোতে পারবে না। অন্যদিকে আওয়ামী লীগ ভারতের সাহায্যে এবং দেশে আওয়ামী লীগের যারা সহযোগী আছে 14 দল জাতীয় পার্টি, তাদের নিয়ে আওয়ামী লীগ যে কোনো সময় হামলে পড়বে। সেই হামলা ঠেকাবার জন্য বাংলাদেশে প্রতিরক্ষার জন্য ইউনূস সরকারের নতুন কোনো ব্যবস্থা নাই। এক্ষেত্রে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না, সেনাবাহিনী কি করবে সে বিষয়ে তারা সন্দিহান। ফলে পুলিশ এবং সেনাবাহিনী যদি পক্ষে না থাকে, তারা যদি নিরপেক্ষ হয়ে যায়, নীরব হয়ে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কিনা। অন্যদিকে আওয়ামী লীগকে সাহায্য করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যা করা দরকার সেটা তারা করবে। এই পরিস্থিতিতে 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনাকে সরিয়ে তারা যে তাদের কথিত বিপ্লব, সেই বিপ্লব সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে যাবে। শুধু তাই না, সংবিধান ভঙ্গের দায়ে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে। এখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন নাকি সমঝোতা করবেন, এই প্রশ্নে তাদেরকে সমন্বয় করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেক্ষেত্রে আমেরিকার একটি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দেশের ভিতরে আওয়ামী বিরোধী যারা, আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল অনলাইনে খুব অ্যাক্টিভ যারা, সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে 3 শিবির, তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইউনূসের পক্ষ থেকে। নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে, আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারো রক্ষা থাকবে না, আমাদের রক্ষা থাকবে না। ফলে জুলাই সনদ বলুন, অন্য যা কিছু বলুন, কোনোটা আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কেউ রক্ষা পাবেন না। এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে। এই ভয়ে তারা একে অপরকে
মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে আওয়ামী বিরোধী ঐক্যটা কিভাবে ধরে রাখা যায়, নির্বাচন করা, অন্যান্য বিষয়গুলো সারা, এইগুলি তাদেরকে বোঝানো হচ্ছে। এখানে একটি বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের যে বিচার চলছে, সেই বিচার শেষ করতে গেলে তো একটু সময়ের দরকার। সেই সময়টা দিস ওয়ে দ্যাট ওয়ে অ্যালাউ করতে হবে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা সরাতে পারবে, এটা কথার কথা, পরিস্থিতি শান্ত করার জন্য। কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার কিচেন ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে শেখ হাসিনার বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না, সবার জন্য বিপদ হয়ে যাবে। বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে হলেও এই প্রশ্নে বিএনপি নাকি কিছুটা নমনীয় হয়েছে, সেক্ষেত্রে কিভাবে কি করা যায়। অন্যদিকে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা একীভূত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে এগিয়ে নেওয়া, দেশের কিছু কিছু এলাকায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা, জামাত ইসলামীর কিছু প্রস্তুতি বাকি আছে সেই প্রস্তুতি সম্পন্ন করা, সবকিছু মিলে বিএনপি ছাড়া অন্য যে গ্রুপটা রয়েছে আওয়ামী বিরোধী, তারা সময়ের আশা করছেন যে কোনো মূল্যে তারা সময় পাবেন, প্রয়োজনে তারা রাজপথ গরম করবেন, তখন ইউনূসের বলার সুযোগ হবে অস্থির পরিস্থিতিতে নির্বাচন করার মতো পরিবেশ নাই। এ সকল বিষয় নিয়ে নিউ ইয়র্কে খুবই গোপনীয়তার সঙ্গে বৈঠকের আয়োজন রয়েছে, যাদেরকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হয়েছে, এবং কেউ কেউ নিউ ইয়র্ক থেকে বা অন্যান্য দেশ থেকে এসেও ওখানে অংশগ্রহণ করবেন। জানা গেছে শেখ হাসিনা বা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে আসছেন, তারাও খুবই গোপনে, অতি সন্তর্পণে এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তারা বলবেন যে যদি তাদের সহযোগিতা, তাদের পরামর্শ নেওয়া না হয় তাহলে তারা রিভোল্ট করবে, রিভোল্ট করে যা করা দরকার সেটা করবে। তখন কিন্তু এরা অনেকেই টিকতে পারবে না। বিএনপির ভিতর আরেকটি আতঙ্ক রয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হলে সেটা ডাকসু এবং জাকসুর মতো ঘটনা ঘটে যাবে কিনা। তাদের বদ্ধমূল ধারণা ভোটের মাধ্যমে ডাকসু এবং জাকসুতে শিবির বা শিবির সমর্থিত যে জোট, সেই জোট নির্বাচিত হয়নি। এটা একটা মেটিকুলাস ডিজাইন করে বাক্স আগেই বোঝাই করে রাখা হয়েছে, কাউন্ট সেন্টারে নেওয়ার আগেই বাক্স পরিবর্তন হয়ে গেছে। এটা তাদের দায়িত্বশীল বক্তব্য, দায়িত্বশীল সূত্রের বক্তব্য। যারা প্রার্থী হয়েছিলেন ছাত্রদল থেকে তারা প্রচন্ডভাবে ক্ষুব্ধ যে আমরা একটা বিক্ষোভ করলে আমরা যদি সামনে আনতে বলতাম তাহলে অনেক কিছু পাল্টে যেতে পারত, কিন্তু দলের পক্ষ থেকে এই মুহূর্তে এটা নিয়ে বড় ধরনের কোনো কনফিউশন কেউ যে যেতে রাজি না হয়, তারা হতাশ হয়ে পড়েছে। ফলে ছাত্রদল কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে যারা জামাত শিবিরের বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে কথা বলেছিলেন বিএনপির ভিতরে, তারাও এখন অনেকটা কোণঠাসা অবস্থায় পড়ে গেছে। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে বৈঠক হবে, সেই বৈঠকই আলটিমেট সিদ্ধান্ত হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ঠেকাবার জন্য। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ, আওয়ামী লীগের অ্যালায়েন্স, জাতীয় পার্টি সহ অন্যদেরকে ঠেকাবার জন্য কি নতুন ফর্মুলা বের করা যায় সেটা নিয়েই হবে মুখ্য আলোচনা। অপেক্ষা করুন, আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবার চেষ্টা করব। আমার আজকের এই তথ্যটি নিউ ইয়র্কে কর্মরত একাধিক গণমাধ্যম কর্মী, রাজনৈতিক বিশ্লেষকরা যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন এজাইতো ক্রাইসিস, এমনকি যারা মার্কিন বিভিন্ন ঘনিষ্ঠ এজেন্সির সঙ্গে নানাভাবে কাজ করে থাকেন, তাদের দেওয়া তথ্যের উপত্যের ভিত্তিতে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ ঠেকাও এই প্রশ্নে এখন জুজুর ভয় এমন আকার ধারণ করেছে যে সমঝোতা করে হলেও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার প্রক্রিয়ায় আওয়ামী বিরোধী জোটকে যেতে হবে। এটাই আওয়ামী বিরোধী পক্ষের যারা বুদ্ধিজীবী তাদের ধারণা। যে যেখানে আছেন ভালো থাকবেন।